সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতির যে প্রকৃতি এবং পরিবেশ বলতে গেলে দিনের মধ্যে ৪ বার করে পরিবর্তন হচ্ছে। মানে ২৪ ঘন্টার মধ্যে প্রতি ৮ ঘন্টা পর পর পরিবর্তন হচ্ছে। এদেশের কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত, কোনো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত রাত ২টোর পরে হয়, এরকম নজির আমি ইতিপূর্বে দেখিনি। যখন মাইলস্টোন কলেজে অ্যান্ড স্কুলে সেই ঐতিহাসিক মহাদুর্ঘটনা এবং বিয়োগাত্মক ঘটনা ঘটল, তারপরে যে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষার যে ডেট ছিল সেটি পেছানোর যে জোর দাবি, সে ব্যাপারে সরকার প্রথমে কর্ণপাত করল না। পরবর্তীকালে যখন পরিস্থিতির চাপ তাপ এবং গুরুত্ব তারা মোটামুটি বুঝতে পারল, বিশেষ করে তাদের কর্তা ব্যক্তিরা যখন সেই নানাভাবে নিগৃহীত হতে থাকলেন সেই মাইলস্টোন কলেজে গিয়ে, তখন তারা পরের দিনের যে এইচএসসি পরীক্ষা সেটা নেওয়া হবে না এরকম একটা সিদ্ধান্ত রাত ২টোর পরে তারা দিল। এর অর্থ যে আমাদের এই যে জোয়ার ভাটা, ৮ ঘন্টা পর জোয়ার হয়, ভাটা হয়, ২বার জোয়ার ২বার ভাটা আমাদের দক্ষিণ অঞ্চলে। তো সেই জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বর্তমানে সরকারের যে রাজনীতি, এটি দৈনিক ৪ বার করে গতি পরিবর্তন করছে। কখনো জোয়ারে যাচ্ছে, কখনো ভাটিতে যাচ্ছে। জোয়ারে যখন যাচ্ছে তখন মনে হচ্ছে যে এই পৃথিবীটা বড়ই সুন্দর, আমরা মরে গেলেও ক্ষমতা ছাড়ব না, আমাদের একটা দায়িত্ব আছে না। এত বড় একটা বিপ্লবের পর জনগণ আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আমরা জনগণের একটা কুল কিনারা না করে, জনগণকে একটা অন্যরকম যাকে বলা হয় অনুভূতি না দিয়ে আমরা এই দেশ ছেড়ে কোথাও যাব না জোয়ারের সময়। কিন্তু ভাটার সময় তাদের মনে হয়, হায় আল্লাহ, এ কি, এটা দেখি সবাই বিশ্বাসঘাতক, সবাই মুনাফিক, সবাই তো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকারের দোসর, চারিদিকে শুধু চক্রান্ত, কেউ কৃতজ্ঞতা স্বীকার করে না, এত খাওয়াই, এত পড়াই, পোলাও কুরমা বিরিয়ানি, এগুলোর হিসাব তো আমাদের দিতে হবে। রাষ্ট্রীয় অর্থে আমরা তাদেরকে আনি, খাওয়াই, দাওয়াই, কত মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু আমার ঘর থেকে বের হওয়ার পরই এদের কি হয়, কেন তারা আমার বিরুদ্ধে কথা কয়। তো এইরকম একটা পরিস্থিতিতে দিনে ২ বার, রাতে ২ বার তাদের মতামত পরিবর্তন হয়। ফলে আমরা যারা রাজনীতির বিশ্লেষণ করি, আমরা আসলে কোনো গতি এবং প্রকৃতির প্রতি নির্ভর করতে পারি না। একবার মনে হয় যে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের একেবারে দহরম মহরম সম্পর্ক। যেমন সম্পর্ক ১৯৭১ সনে পাকিস্তান সরকারের সঙ্গে জামাতের ছিল, এবং জামাত বিশ্বাস করে তার বিশ্বস্ত লোকদেরকে এখানে রাজাকার, আলবদর আর শামস বাহিনীতে নিয়োগ দিয়েছিল, এবং যেভাবে জামাত তাদের শীর্ষ নেতাদেরকে সেই ইয়াহিয়া খানের যে প্রাদেশিক মন্ত্রী পরিষদ, অর্থাৎ যুদ্ধকালীন সময় বাংলাদেশে যে মন্ত্রী পরিষদ ছিল, সেই মন্ত্রী পরিষদে জামাত তাদের প্রার্থীদের দিয়েছিল ঠিক একইভাবে। এখন তারা যে ঝুঁকি নিয়েছে সেটা ৭১-এর চাইতে এই ঝুঁকি কোনো অংশে কম নয়। ৭১-এ বাংলাদেশে জামাতের যে স্থিতি ছিল, তাদের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাদের অর্থনৈতিক ভিত্তি ছিল, সে তুলনায় এখন ১০০ গুণের বেশি ইন অল রেটিং তারা আছে। তো কাজে এখান থেকে যদি তারা বিচ্যুত হয়, পদচ্যুত হয়, ক্ষমতাচ্যুত হয় আর আঘাতপ্রাপ্ত হয় পুনরায়, আগের বার তো আওয়ামী লীগ তাদেরকে না বুঝে আঘাত করেছে, আর এইবার যারা ক্ষমতায় আসবে সেটা বিএনপি আসুক বা অন্য যে কেউ আসুক, তারা জামাতকে যে আঘাত করবে এটা বুঝে শুনে আঘাত করবে, এবং সেই দিক থেকে বর্তমান সরকার জামাতের জন্য সবচেয়ে নিরাপদ। আবার এনসিপি নামক যে নতুন দলটি গঠিত হয়েছে, তাদেরও ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বিকল্প নেই, এবং যে কোনো মূল্যে সরকারের সঙ্গে তাদের থাকতে হবে। এই সহজ সরল হিসাব অনুযায়ী আমরা সরকার, জামাত, এনসিপি এদেরকে ঐক্যবদ্ধ রেখে এর বিপরীতে আমরা মনে করি যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো তারা একটা জটলা পাকানোর চেষ্টা করবে, কিন্তু এটা থাকে না। মানে পদ্মা নদীর তীরে যেমন পলি মাটি থাকে না, চর যেমন থাকে না, তারপরে কোনো স্থাপনা টিকে না, ঠিক তদ্রূপ আমাদের এদেশের যে রাজনৈতিক ঐক্য, সকালে যেটা বললাম বা যেটা দেখলাম, এটা বিকেলে এসে থাকে না। এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে জামাত এবং এনসিপি
দুটোই সরকারের প্রতি নানা কারণে বিরক্ত এবং তারা কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা রাখতে পারছে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছাকাছি যারাই বিভিন্ন সময় আসার চেষ্টা করেছে, তার নূরের জিল্লতে, তার উত্তাপে, তার চেহারার সৌন্দর্যে, তার প্রজ্ঞা, মেধা এবং যোগ্যতার দাপটে সবগুলো সুহাকি তারা অর্থাৎ ইঁদুরের মতো মাথা নিচু করে ওই ভবন থেকে বের হতে বাধ্য হন এবং বের হওয়ার পরে তাদের আসলে কোনো জবানে বক্তব্য থাকে না, স্বর থাকে না কণ্ঠে, জিহ্বা নাড়াচাড়া করার মতো শক্তি সামর্থ্য তাদের থাকে না। তো এইভাবে চলছে, টানা হেঁচড়া চলছে। কিন্তু এখন আজকের এই যে দিনটিতে আমি ভিডিও করছি সেটি হলো জুলাই মাসের একেবারে শেষ সময়। এই জুলাই মাসের একেবারে শেষ 2-3টি দিন আছে মাত্র। এখন বাংলাদেশের যে পরিস্থিতি আন্তর্জাতিকভাবে, তারপর স্থানীয়ভাবে এতটা জটিল আকার ধারণ করেছে। যেমন ধরুন, আমেরিকা কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর ছাড় দিতে চাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ন্যূনতম যতটুকু আশা করা যাচ্ছিল সেই আশার কোনো রকম বাণী শোনা যাচ্ছে না। বাংলাদেশের উপর তারা একতরফাভাবে 35% ট্যাক্স আরোপ করেছে আমাদের যে রপ্তানিযোগ্য পণ্যের উপর, এবং এই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কর্মকর্তারা মানে বাণিজ্য উপদেষ্টা বা বাণিজ্য মন্ত্রী যে যাবেন, এই জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হচ্ছে না, কোনো দাওয়াতপত্র দেওয়া হচ্ছে না, এবং সরকারের সঙ্গে অর্থাৎ মার্কিন সরকারের সঙ্গে আলোচনার কোনো সুযোগই পাওয়া যাচ্ছে না। অন্যদিকে চীনও তো বেঁকে বসেছে, তারাও নানা কারণে সরকারের প্রতি বিরক্ত। আর ভারত তো 10 পায়ে দাঁড়িয়েছে। এর মধ্যে এই মাইলস্টোনের ঘটনা ঘটলো, গোপালগঞ্জের ঘটনা ঘটলো, এবং এই মাইলস্টোন এবং গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি, সেই উত্তাল পরিস্থিতিতে পাকিস্তান, ভারত, চীন, আমেরিকা আবার নতুন করে খেলা শুরু করেছে। মায়ানমার সীমান্তে আমাদের নতুন সমস্যা দেখা দিয়েছে, এবং যে মানবিক করিডোর জাতিসংঘ চেয়ে আসছিল সেই মানবিক করিডোরের বিষয়টা আবার আসছে, এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আমাদের রোহিঙ্গা ইস্যুটি যেভাবে আসছে তাতে মনে হচ্ছে এটি আমাদের গদির উপর একটা বিস্ফোরক হয়ে দেখা দিয়েছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে জনগণের মধ্যে যে উন্মত্ততা দেখা দিয়েছে, উত্তালতা দেখা দিয়েছে, এবং কোনো কিছু না মানার তাদের যে প্রবৃত্তি, এবং যখন যেভাবে পারো যাকে ইচ্ছে তাকে ধরো, মারো, খাও, এই যে থিওরি চলছে এটি গত 2 সপ্তাহে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। ফলে আমার কমন সেন্স যেটা বলছে, সিক্স সেন্স যেটা বলছে যে সরকারের এই মুহূর্তে যারা কর্তা ব্যক্তি আছে তাদের প্রায় সকলের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচি। কোনো মতে একটা নির্বাচন দিয়ে তারপরে তার হাতে দায়িত্ব হস্তান্তর করে তারা যদি নিরাপদ বা সেফ এক্সিটের কোনো সুযোগ পায় তাহলে তারা সেই সেফ এক্সিটের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। ধরুন যে তাদের যে সেফ এক্সিট যদি বিএনপির সঙ্গে সমঝোতার মাধ্যমে নিতে হয়, তাহলে এখন জামাতের সঙ্গে এবং এনসিপির সঙ্গে তাদের যে দহরম মহরম সম্পর্ক চলছে এটা থাকবে না। আর সেক্ষেত্রে বলতে গেলে আমরা যেটিকে শব্দে বলি যে বলির পাঠা, সেই বলির পাঠা বানানোর ক্ষেত্রে জামাত এবং এনসিপি ব্যবহৃত হবে, এটাই স্বাভাবিক। এবং বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন এসে বলেন তো এই গত কয়েক মাসে যা কিছু ঘটছে, বিএনপি ক্ষমতায় আসলে কিংবা ধরুন আওয়ামী লীগ আসলো কিংবা ধরেন সেনাবাহিনী আসলো কিংবা অন্য যে কোনো প্রক্রিয়াতে জামাত আর এনসিপি তারা ক্ষমতার কাছাকাছি আসলো না। তো সেক্ষেত্রে জামাত এবং এনসিপিকে কীভাবে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তারা চুম্বন দিবেন, কীভাবে আলিঙ্গন করবেন, কীভাবে আদর যত্ন করবেন, সেই বিষয়গুলো না হয় না ভাবলেন, কিন্তু তারা যে বিপদে পড়বে, তারা যে বলির পাঠা হবে এতে কোনো রকম সন্দেহ নাই।